নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পরকীয়ায় জড়িয়ে। প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি সম্পূর্ণভাবে কল্পনাপ্রসূত। এই গল্পের সাথে বাস্তবে কোনো ব্যক্তির নাম, স্থান, চরিত্র কোনো কিছুর মিল হলে তা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের প্রত্যেকটি গল্পই এক একটি বিনোদনের মাধ্যম। সুতরাং গল্পগুলিকে গল্পের আকারেই গ্রহণ করে স্বাদ আস্বাদন করবেন। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প পরকীয়ায় জড়িয়ে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। ইস, কি হচ্ছে কি? ছাড়ো, সুরসুরি লাগছে। এইভাবে মাথায় হাত দেবেন। দেখো সুরসুরি। এই এখন তুমি যাও 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 যাও। কেন? আর যাও না, ও মনে হয় উঠে পড়েছে তো। তা কি হয়েছে? তোমাদের মধ্যে তো কথা কাটাকাটি। আর ধুর, আমার বর না, দেখতে পেলে খুব রাগ করবে। বরের পেছনে আমার সঙ্গে প্রেম করছো? আমরা তো বন্ধু। ও, বন্ধুরা বুঝি এইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে? শ্বশুর মশাই উঠে পড়েছে। যাও 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 যাও। দাঁড়িয়ে দিচ্ছ? দাঁড়িয়ে দিচ্ছি না, এখন যাও। দেখো, যখনই আমায় দরকার হবে আমায় ডাকবে। ডাকবো তো, দরকার না হলেও তো চলে আসো। যাও, এখন শীঘ্রই যাও। পাখির কলতানে ঘুমটা ভাঙে রিয়ার। প্রত্যেক দিনের মতো আজও সেই ছন্দের জীবন। তবে আজকে অর্ণবকে বলেই ছাড়বে, মনে মনে ঠিক করেই নিয়েছে সে। পেটের কাছে একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। হয়েছে গতকাল রাতে বড্ড দুষ্টুমি করছিল ছেলেটা। ভাগ্যিস অর্ণব টের পায়নি। তখনই তো ব্যালকনিতে গ্রিলের কাছে একটা ছোট্ট পেরেক ছিল, খোঁচাতে পেটটা বেশ খানিকটা কেটে গিয়েছে। শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখছে রিয়া। কথা নেই অনেক দিন। বাড়িতে নীরবতা যেন একটা অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে। রিয়া বারান্দায় দাঁড়িয়ে থাকলে অর্ণব ঘরে বসে অফিসের ল্যাপটপে কাজ করে। দুইজনই নিজেদের মধ্যে খোলা কথা বলতে ভুলে গেছে আজ। একটা অনুচ্চারিত কষ্ট প্রতিনিয়ত রিয়ার হৃদয়ে বয়ে যাচ্ছে। মনে মনে শুধু ভাবে, ও কেন আমাকে অত বড় অপমানটা করলো? ভরা রাস্তায় এভাবে অপমান করে কথা বলার পরও কোনো মতেই আমি স্বাভাবিক থাকতে পারছি না। এদিকে ও কেমন ভাবে স্বাভাবিক থাকে? রিয়া হঠাৎ সিদ্ধান্ত নেয়, রুমের দিকে এগিয়ে যায়। অর্ণবকে মুখোমুখি জিজ্ঞেস করতে হবে। কিছুটা চাপার আগে সে বলে, তোমার কি মনে হয় না একদিন পরে হলেও আমাদের কথা বলা উচিত? অর্ণব ল্যাপটপ থেকে মুখ তুলে বলে, কেন, কি নিয়ে কথা বলতে চাও? আমি কি কিছু ভুল করেছি নাকি? ভুল করনি। ভরা রাস্তায় আমাকে অপমান করো, তুমি বলছো তুমি কিচ্ছু করনি? ওটা তো সেই দিনের রাগের মাথায় হয়ে গিয়েছিল। তুমি কেন এত সিরিয়াস হয়ে যাচ্ছ? রাগের মাথায়? তুমি রাস্তায় সবার সামনে আমাকে ছোট করে কথা বলেছিলে। আমার ইগো, আমার সম্মান সবার সামনে ভেঙে গিয়েছিল। তুমি কি সেই দিন জানো ওই দিন আমি কতটা লজ্জা পেয়েছিলাম? আমি তো পরে সরি বলেছি রিয়া। আর কতদিন ধরে এই ছোট বিষয়টাকে টেনে ধরবে? ছোট বিষয়? তোমার কাছে হয়তো এটা ছোট, কিন্তু আমার জন্য এটা আমার সম্মানের ব্যাপার ছিল। আজও আমি সেই অপমানের ভার বয়ে বেড়াচ্ছি। অর্ণব একটু চুপ হয়ে যায়। রিয়ার চোখে অশ্রু দেখে সে বুঝতে পারে সে কতটা কষ্ট পাচ্ছে। অর্ণব কিছুটা নম্র কণ্ঠে বলে, ঠিক আছে, আমি ভুল করেছিলাম, তোমার সামনে ক্ষমা চাইছি। কিন্তু তুমি কি আমার ভুলটা ক্ষমা করতে পারবে না? ক্ষমা করতে চাইছি, কিন্তু কিভাবে ভুলবো সেই অপমানটা? আমি তো চাই না আমাদের সম্পর্কের মধ্যে এমন নীরবতা চলতে থাকুক। আমি চেষ্টা করছি। আমরা কি আবার নতুনভাবে শুরু করতে পারি? রিয়া একটু ভাবনায় ডুবে যায়। তোমার কথায় কি সত্যিই পরিবর্তন আসবে? আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন ভুল করব না। তুমি একবার আমায় ক্ষমা করে দাও রিয়া।
রিয়া কিছুটা নরম হয়, তবুও মনের ভেতরের ভার কাটাতে পারে না। আমি ক্ষমা করতে পারি, কিন্তু সে অপমানের ছাপ কিন্তু মুছতে পারবো না। আমাকে একটু সময় দিতে হবে। সে তুমি সময় নাও, আমি তোমার পাশে আছি। রিয়া একা বসে। অর্ণবের ক্ষমা চাওয়া সত্ত্বেও তার মন পুরোপুরি শান্ত হয় না। পুরনো দিনের সেই অপমানের স্মৃতি তাকে আঁকড়ে ধরেছে। অর্ণব হয়তো ঠিকই বলেছে, মানুষ ভুল করে, কিন্তু সেই ভুলের ভার কতদিন বয়ে বেড়াতে হবে আমাকে? আমাদের সম্পর্ক কি আর আগের মতো স্বাভাবিক হতে পারবে না? রিয়া মনে মনে কথাগুলো ভাবে। ছোট থেকেই রিয়া খুব চাপা স্বভাবের মেয়ে। সবার মাঝে থেকেও নিজেকে সে অনেক দূরে রাখে। ঠিকমতো কারো সঙ্গে মেলামেশা করতে পারে না। বন্ধুত্বের সংখ্যা একেবারেই শূন্য। কিন্তু তার নিজের একটা জগৎ আছে, কাল্পনিক জগৎ। স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর নিজের ঘরে এসে একা বসে থাকে। ছোটবেলায় রিয়া দেখেছে দাদুর বাড়িতে বাবা আর মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার দিনটা। তখন ওর বয়স 7 বছর মতো হবে। মা ওকে নিয়েছিল। মা চাকরি করেন, দাদুও চাকরি করে। সংসারে কাজের লোকের কাছে রিয়া বড়। বয়ঃসন্ধিকালে একটা বন্ধুর প্রয়োজন হয় প্রত্যেকটি ছেলে মেয়ের। রিয়ার মনের কথা বলার মতো কেউ ছিল না। বাবার সঙ্গে মাঝে মধ্যে রাস্তায় দেখা হয়। বাবা নতুন মাকে বিয়ে করেছে, সেই বাড়িতে আবার ছেলে হয়েছে, মানে রিয়ার ভাই। নতুন মা রিয়াকে পা থেকে মাথা অব্দি একবার দেখে নিয়েই মুখ ঘুরিয়ে বসে থাকে। তাও বাবা বলেছিল, তুই আসিস মাঝে মধ্যে, তুই তো আমার মেয়ে, তাই না? তাছাড়া আমার ওপরে তোর একটা ভাগ তো আছেই রে মা। কিন্তু হঠাৎ করে বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর নতুন মা তো পুরোপুরি সম্পর্কটাকে চুকিয়ে দিয়েছে। রিয়া এখন বেশ বড়। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের বন্ধুর একটা দরকার হয়। এই সময় শরীরের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে মনও পরিবর্তিত হয়। আমি তো সবসময় তোমার পাশেই আছি, তুমি যখনই কথা বলতে চাইবে আমি শোনার জন্য রেডি। সবাই বলে আমি কেন এত চুপচাপ থাকি, কেন আমার বন্ধু নেই। কিন্তু তুমি যে আছো এইটা তো আমি কাউকে বলতেই পারি না। তাহলে আজকের প্ল্যানটা কি? কিছুই না, ভেবেছিলাম ওর সাথে সবটা ঠিক করে নেব, কিন্তু হলো না। তাহলে রাতে আসি? হ্যাঁ, ও ঘুমিয়ে পড়ার পর। ও সামনে থাকতে কিন্তু এসো না। কেন? ও সামনে থাকতে আসতে অসুবিধে কোথায়? না না, তুমি আড়ালেই আসবে আর ঠিক এই বারান্দাতেই দাঁড়িয়ে থাকবে। ও ঘুমিয়ে পড়ার পরে আমি ঠিক তোমার সঙ্গে দেখা করে যাব। প্রমিস? প্রমিস। প্রত্যেক দিনের মতো সেই দিনও অর্ণব ঘুমিয়ে পড়ার পর রিয়া অর্ণবের পাশ থেকে চুপচাপ উঠে আসে, গুটি গুটি পায়ে। যাতে পায়ের শব্দ না হয় তাই নূপুরগুলো সে খুলে রেখেছে অনেক দিন। ওর এই পরকিয়া এতদিন ছিল না, আবার জেগেছে অর্ণবের অবহেলার ফল। সেই দিন রাস্তায় প্রচন্ড ঝগড়াঝাটি হয়েছিল সামান্য কয়েকটা কসমেটিক্স কেনা নিয়ে। দোকানের মধ্যে অর্ণব বলেছিল, যা কোনোদিন ব্যবহার করবে না তা কিনে কি লাভ? এই যে এগুলো নিচ্ছ, কোনোদিন তুমি মাখো? এই কাজল, এই লিপস্টিক, এই আইলাইনার, আইশ্যাডো, তারপর এই যে ফাউন্ডেশন নাকি কনসিলার, কোনোদিন ব্যবহার করেছো? সবসময় তো সাদামাটা হয়েই বেরো। উঠলো বাই, কটক যাই। এই কিছুদিন আগেই একটা ক্রিম কিনে দিলাম, ময়শ্চারাইজার কিনে দিলাম, সানস্ক্রিন দিলাম, কই কিছুই তো ব্যবহার করো না। বচসাটা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে দোকানের মধ্যে লোক ভরে গিয়েছিল। রিয়া কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়েছিল চুপচাপ। দোকানদার যে মালিক তিনি বলেছিলেন, দাদা কোনো অসুবিধা হচ্ছে? আরে না না দাদা, অসুবিধার কি আছে? কত হলো? আরে 7,500। বিল পেমেন্ট করতে করতে কেমন একটা রাগান্বিত দৃষ্টিতে অর্ণব তাকিয়েছিল রিয়ার দিকে। রিয়া কিন্তু সেটা বুঝতে পেরেছিল। তারপরে বাড়ি আসতে গিয়ে মোটরসাইকেলে বসে গোটা রাস্তা রিয়াকে কথা শুনিয়ে শুনিয়ে এসেছে অর্ণব। রিয়া পেছনে বসে চোখের জল ফেলেছিল। সেই দিন যে অর্ণবকে পেছন থেকে জড়িয়ে ধরেনি রিয়া, তাতে অর্ণবের কোনো বালাই নেই। খরচটাই তার কাছে সব থেকে বেশি হলো। সামনে পুজো আসছে, একটু তো সাজগোজ করবই, সেই কারণেই কিনেছি। আর সবসময় ব্যবহার কেন করব?
তাতে তো চামড়া নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মায়ের বাড়ি যাওয়ার সময় একটু মাখি। তাছাড়া বেশি কিছু আর বলতে পারেনি রিয়া, কারণ রিয়ার এইসব কথার উত্তরে অর্ণব শুধু বলেছিল, তুমি আমার গাদা গাদা টাকা উড়াতে পছন্দ করো। ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছিল ওর। একবার স্কুলে ফাংশন উপলক্ষে মায়ের কাছে টাকা চেয়েছিল রিয়া। দাদু বলেছিল, আমি দিয়ে দেবো দিদি ভাই, তোমার মায়ের কাছে চেয়েও না, সব সময় মাথা গরম থাকে, বোঝই তো তোমার বাবা থাকে না। তবুও মাকে আবদার করে রিয়া বলেছিল। মা তখন খুব বকেছিল, বলেছিল, তোর সারা বছর স্কুলের ফিস কত তোর একটা আইডিয়া আছে? বড় হচ্ছিস, প্রত্যেক মাসে কতগুলো টাকা করে তোকে হাত খরচ আমার দিতে হয়, এর পরেও টাকা লাগবে? আমি এক পয়সা খরচ করতে পারবো না। এরপরে ভবিষ্যতে যদি তোর জন্য কিছু না রাখি, তখন তো বলবি জন্ম কি জন্য দিয়েছিলে। তাই তো রিয়া শুধু ভাবে, আমাকে সত্যিই জন্ম কেন দিয়েছিল? বাবা মা যেখানে একসঙ্গে থাকতে পারে না, প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া, তাহলে আমাকে পৃথিবীর আলো দেখানোর মানেটা কি? কিন্তু কথাটা বলতে পারেনি। চোখের জল নিয়ে ঘরে ফিরেছিল রিয়া সেই দিন, ঠিক আজকের মতো। সেই স্কুল লাইফের কথা মনে পড়ে। ওর সাথে আকাশের পরিচয়টা স্কুল থেকেই। একদিন স্কুলে জামা কাপড় ছাড়ছিল স্কুল থেকে এসে রিয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সদ্য ফুটে ওঠা যৌবনটাকে দেখছিল। আয়নায় দাঁড়িয়ে প্রত্যেকেই নিজের উলঙ্গতা আবিষ্কার করে, কারণ আয়না একটা মানুষকে সঠিক প্রতিফলন দেখায়। একাকী ঘরের দরজা বন্ধ করেছিল রিয়া, কিন্তু দক্ষিণের জানলাটা সেই দিন বন্ধ করা হয়নি। হঠাৎ চোখ পড়তেই একজনের অবয়ব। রিয়া ভয়ে ভয়ে এগিয়ে গিয়েছিল সেই দিকে। কে? আমি আকাশ। এ কি, এখানে এখানে কেন? তোমাকে অনেকদিন ধরে লক্ষ্য করছি। আমিও বুঝতে পারছি কেউ একটা আমাকে ফলো করছে। এইভাবে দাঁড়ালে কিন্তু আমি চিৎকার করে মাকে ডাকবো। ডাকো, কারণ আমাকে কেউ দেখতে পারবে না, আমি লুকিয়ে পড়বো। দেখো, রিয়া চিৎকার করেনি। আকাশের বন্ধুত্ব তার ভালো লাগে। আকাশ হাত মেলে বলেছিল, বন্ধু হবে? হ্যাঁ হব, আমার না কোনো বন্ধু নেই, কাউকে কিছু শেয়ার করতে পারি না, সেই জন্যই তো বলছি আমরা বন্ধু। এবার থেকে তোমার মনের যাবতীয় কষ্টের কথা তুমি আমায় বলবে। তোমার বাড়ি অনেক দূর, তবে তোমার চিন্তা করতে হবে না, তুমি যখনই ডাকবে আমি তখনই চলে আসব। অর্ণব শুয়ে পড়ার পরে রিয়া ওঠে, দরজার ছিটকানিটা আস্তে করে খোলে যাতে এতটুকু শব্দ না হয়। তারপর বারান্দায় বেরিয়ে খিলখিলে হাসি দিয়ে, এইখানে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার? এরপর আমার বেডরুমে ঢুকবে নাকি? প্রয়োজন হলে তাই। রিয়াকে জড়িয়ে ধরে আকাশ। রিয়া ছাড়ানোর চেষ্টা করে, বলে, ছাড়ো, অর্ণব দেখে ফেলবে। কিচ্ছু দেখতে পারবে না, অগরে ঘুমোচ্ছে। তোমার বরটা কি, হ্যাঁ, এত সুন্দর একটা বউ সঙ্গে থাকতেও সারা রাত ভসভস করে ঘুমায়? তোমার সাথে একটু গল্প করতে পারে না? দুটো মনের কথা বললেই তো তোমাদের মধ্যে বাকবিতণ্ডা সব ঠিক হয়ে যায়। কি করে বোঝাবো বলো? কিন্তু বিপত্তিটা হলো ঠিক সেই সময়। আচমকা অর্ণবের কণ্ঠস্বর। দরজা খুলে রীতিমতো সে দাঁড়িয়ে। বারান্দায় এক চিলতে আলো নেই, কেবলমাত্র আকাশের ক্ষীণ একটা রং, যেটা অন্ধকারে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখার শক্তি যোগায়। কে? কে এখানে? বুকটা কেঁপে উঠেছিল রিয়ার। এ কি, তুমি উঠে পড়েছো? তুমি কার সাথে কথা বলছো? প্রেম মানানো হচ্ছে? হ্যাঁ, প্রেম? দেখো, ভুল বলছো, দেখো। ততক্ষণে আকাশ পালিয়ে গিয়েছে। কার সাথে কথা বলছিলে? বেশ কদিন ধরে আমি লক্ষ্য করছি। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিলে? দাঁড়াও, তোমার বাড়িতে খবর দেব। পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে রিয়া, বলে, না প্লিজ প্লিজ আমার বাড়িতে খবর দিও না, প্লিজ। দেখো, আমার মা এমনি ক্যান্সারের পেশেন্ট, মা অসুস্থ হয়ে পড়বে। হোক অসুস্থ, একটা একটা নচ্ছার মেয়ে মানুষের সঙ্গে আমি অন্তত সংসার করতে পারবো না। আসুক আসুক কালকে বাবা বাড়ি। দেখো দেখো, বাবাকে কিছু বলো না। বাবা মানে রিয়ার শ্বশুর মশাই, যিনি রিয়াকে পছন্দ করে বাড়িতে তুলেছিলেন। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর রিয়া ভর্তি হয়েছিল একটা উচ্চ মাধ্যমিক স্কুলে। সেইখানে প্রচুর স্কুল থেকে অনেক ছাত্রীরা এসেছে। স্কুলটা ছিল গার্লস স্কুল। রিয়া বসেছিল
দক্ষিণের বেঞ্চের কাছে। সেখানে বসে বসেই গল্প করছিল আকাশের সাথে। আকাশ ওকে আজকে স্কুলে ছাড়তে এসেছে। বাড়ি থেকে একটা গাড়ি করে দেওয়া হয়েছে, কিন্তু আকাশ কখন যেন সেই গাড়িতে উঠে বসে পড়েছে, কেউ লক্ষ্য করেনি। হাই, হ্যালো, আচমকা পেছন থেকে ডাকে রিয়া কেঁপে ওঠে। আকাশ, তুমি এখন যাও। ঠিক আছে। কার সাথে কথা বলছো? আমার বন্ধু। ও বন্ধু, জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তুমি? হাই, আমি মাধুরী। আমি বলে যেই স্কুল থেকে মাধবী পাশ করে এসেছে সেই স্কুলের নাম করে। রিয়া বলে, আমি এই স্কুলেই পড়েছি, এখানে এইচএস হলো। ভালো হলো, কারোর সঙ্গে তো বন্ধুত্ব হয়নি, তুমি আমি ফ্রেন্ড হবো খনি। আচ্ছা ঠিক আছে। তোমার কোনো বন্ধু নেই? আছে তো, বলেও চেপে গেল রিয়া। বলল, না, আমার কোনো বন্ধু নেই, তুমি আমার বন্ধু হবে, আমি তোমাকে সব কথা বলবো। মাধুরীকে সে বলেছিল, জানো আমার মা বাবা না একসঙ্গে থাকে না, বাবা আর একটা বিয়ে করেছে, ছোট্টবেলায় আমাদের ডিভোর্স হয়ে গেছে, মা চাকরি করে। ও, এটা তো খুব খারাপ কথা। টিফিন পিরিয়ডে মাধুরী যখন গরম গরম লুচি আর আলু ভাজা টিফিন বক্স খুলে রেডি করেছিল, তখনই জিভে জল চলে এসেছিল রিয়ার। মাধুরী কিন্তু দেখতে পেয়েছিল, তখনই বলেছিল, তুই কি এনেছিস বাড়ি থেকে? হ্যাঁ আমি মানে ওই দাদু টাকা দিয়েছে, একটা বার্গার কিনে এনেছি। এসব ছাইপাশ খাবি না, শরীরের পক্ষে খুব খারাপ। মাকে বলবি টিফিন তৈরি করে দিতে। মা যদি সময় না পায় বাবাকে বলবি। তখনই সত্যি কথাটা বলতে গিয়ে রিয়ার চোখের কোণায় জল চলে এসেছিল। মাধুরী বুঝতে পারে রিয়া আর 5টা সাধারণ মেয়ের মতো হই হুল্লোড় করে না, কথা খুব কম বলে। ওর মনের ভেতরে গোপন মণিকোঠায় একটু একটু করে কিছু একটা যেন সঞ্চারিত হচ্ছে। মাধুরীর সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন বন্ধুত্ব গাঢ় হতে থাকে। আজকাল তো আকাশকে একদমই প্রয়োজন হয় না তার, কিন্তু সেই দিন গিয়ে হলো বিপত্তি। স্কুল থেকে ফেরার পথে জানতে পারলো মাধুরী আজকে স্কুলে আসেনি, ওর নাকি জ্বর এসেছে। বেশ কয়েকদিন ও স্কুলে আসবে না। এবার কি হবে? আকাশ, এই তো, এখন কেন? খুব তো বান্ধবীর সঙ্গে দাঁত বের করে হাসাহাসি করছিলে, আমার কথা ভুলেই গিয়েছিলে। আমায় ক্ষমা করো প্লিজ, আমার সঙ্গে একটু বাড়ি চলো। মাধুরী আর রিয়া একই গাড়িতে করে ফিরত, আর যেহেতু সে একা তাই সে ভয় পায়। একসাথে বাড়ি ফেরে 2 জন। রিয়া বলে, তুমি ঘরে ঢুকো না, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না। কেউ আছে নাকি? তোমার ব্যাগে সবসময় ডুপ্লিকেট চাবি থাকে, খোলো। দরজা খুলে ঘরে ঢোকে রিয়া। স্কুলের শাড়ি চেঞ্জ করবে বলে আকাশকে বলে, তুমি বাইরে যাও, আমি এখন চেঞ্জ করব। না, তুমি আমার সামনেই চেঞ্জ করবে। এতদিন ধরে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছি, কোথাকার কোন মাধুরী এসে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে? তা কি করে হয়? প্লিজ এরকম করে বদমাইশি করো না, প্লিজ একটু বাইরে যাও। ঠিক আছে, তবে 5 মিনিটের মধ্যে চেঞ্জ করবে। দরজা খোলার পরে দাদু মনি এসে হাজির। এই যে দিদি, স্কুল কেমন হলো? ভালো। বলছি দাদু, তুমি আমাকে আগামীকাল স্কুলে লুচি আর আলু ভাজা করে দেবে? হ্যাঁ, এই সব খাবার খেলে তোমার গ্যাস হবে, তার থেকে বরং আমি তোমাকে হেলদি কিছু। থাক, তোমাদের কিচ্ছু করতে হবে না। দরজা খোলো দিদি, এমন করে না। এসো, খাবার বেড়েছি, খেয়ে নাও। দিদা মারা গেছে মাধ্যমিকের সময়, দাদু একা। যখন স্কুলে থাকে রিয়া, দাদুও তখন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে বেরিয়ে যায়। রিটায়ার্ড লাইফ। মা বম্বে গেছে, 6 মাস হলো, ফোন খুব একটা করে না। এই কারণে সম্পূর্ণ একা মেয়েটার আকাশ ছাড়া আর কেউ নেই। রাত্রেবেলা আকাশ আসে, পড়াশোনা করছিল তখন সে। আবার সেই দক্ষিণের জানলার কাছে দাঁড়িয়ে, এত রাত এসছো কেন? পড়ছি না, এখন যাও। কিন্তু মাধুরী তো কালকেও আসবে না, তখন কি করবে? তুমি যাবে আমাকে দিয়ে আসতে? বয়েই গেছে আমার, আমি তোমার কাছ থেকে কিচ্ছু পাই না। কিচ্ছু পাও না মানে? এতদিন ধরে আমাদের বন্ধুত্ব, তুমি বুঝি আমাকে ভালোবাসো না? আকাশ, আমরা খুব ভালো বন্ধু, এখানে ভালোবাসার কথা কি করে আসছে? না, তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে কিন্তু আমি। দেখো আকাশ, আমি তোমায় সত্যি ভালোবাসি, বন্ধুর মতো,
তুমি আমায় কথা দাও, আমি যখন একা থাকবো তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। সেই কথা তো আমি কবেই দিয়ে দিয়েছি। তাহলে ঘরে এসো, একটু গল্প করি। যা, তুমিই তো বললে তোমার নাকি স্কুলের পড়া আছে। থাকতো, কালকে দরকার হয় আমিও স্কুলে যাব না, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবো। বাহ, এইটা খুব ভালো বুদ্ধি। কি ব্যাপার অর্ণব, এত জরুরি তলব করলি? বাবা, আমি এই মেয়েকে নিয়ে আর সংসার করতে পারবো না। কেন, কি হয়েছে? আমাকে সবটা বল। দেখো বাবা, হ্যাঁ আমি মানছি আমার ভুল হয়েছিল। সেদিন ভরা রাস্তায় আমি একটু জোরে কথা বলে ফেলেছিলাম ওর ওপরে। তাই বলে ও বল বাবা, কি হয়েছে? তাই বলে ও পরকীয়া করবে? কি বৌমা, তুমি? হোগো, কুষ্টি বিচার করে মেয়েকে নিয়ে এলাম ছেলের জন্য। এর থেকে ছেলে দেখে শুনে এই হলো মরা কান্না। পুরো না শুনেই আমি দুই তরফ থেকেই শুনবো। এক তরফে কোনো সময় তালি বাজে না। রিয়া, কি হয়েছে মা? রিয়া তখন কান্না করছে, তার চোখ থেকে অনবরত জল বেরোচ্ছে, বাচ্চাদের মতো সর্দি লেগে গেছে কান্না করতে করতে। ওর কান্নায় ভুলো না বাবা। রেগুলার রাত্রেবেলা একটা ছেলে আসে, তার সঙ্গে রীতিমতো হাসাহাসি ফষ্টি নষ্টি করে, কিন্তু আমরা তো নিচের ঘরেই থাকি, কাউকে তো ওপরে উঠতে দেখি না। দেখবে কি করে? ব্যালকানির সামনে যে বড় নারকেল গাছটা আছে ওইটা দিয়ে বেয়ে ওঠে। ঘরটা যখন করো তখনই বলেছিলাম গ্রিলগুলো ফাঁকা রেখো না। তোমরা তো আমার কথা শুনলে না। বাড়ির শৌখিনতা বাড়ানোর জন্য এটা করলে, কিন্তু তখন কি আর আমরা বুঝতে পেরেছিলাম তোর বউ এরকম কুলোটা হবে? সৌদামিনী, চুপ করবে, কথা বলছি তো। বৌমা, আমাকে সবটা বলো তো মা, কি হয়েছে? বাবা, কেউ আসে না। হ্যাঁ, কেউ আসে না বললেই হলো? মেরে মুখ ওইখানে 10 হাত দূরে। খবরদার আমার মা লক্ষ্মীর গায়ে হাত উঠলে না, ওই হাত আমি কিন্তু ভেঙে ফেলবো। অর্ণব সরে দাঁড়ায়। শ্বশুর মশাই আগলে রাখেন রিয়াকে, মাথায় হাত বুলিয়ে বলেন, বাবার বাড়ির কথা মনে পড়ছে? কদিন মায়ের কাছে যাবি? হ্যাঁ, মায়ের তো ক্যান্সার হয়েছে। শ্বশুরকে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে রিয়া। অর্ণবের শরীরটা রাগে গুলিয়ে ওঠে, তার সঙ্গে শাশুড়িরও। কদিন ওকে একটু স্পেস দে, ও একটু বেরিয়ে আসুক। আর তুইও তোর কাজকর্ম একটু রাখ, মেয়েটাকে একটু সময় দে। পরের দিন জামা কাপড় গুছিয়ে রিয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব অর্ণবের মাথাতেই আসে। গাড়িতে উঠে শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে প্রণাম করে রিয়া যখন অর্ণবের দিকে তাকায়, দেখে মুখটা রাগে লাল। তুমি আমার উপরে এখনো রেগে আছো? আর কতবার তোমার কাছে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, ক্ষমা তো চাইছি কতবার, তাই বলে তুমি আমাকে ছেড়ে? রিয়া দেখো, আমি কিন্তু তোমায় খুব ভালোবাসি, আর তুমি ছাড়া আমার একদণ্ড চলে না, তুমি তো বোঝো। কি জানি, এই কদিন তো সেটা বুঝিনি। আমি তোমার কাছে কাছে ঘুরেছি, তুমি আমার সাথে কথাই বলনি। সেটা তো নিছক অভিমান করে। প্রিয় মানুষের সঙ্গে অভিমান করে মানুষ কদিন থাকতে পারে? দেখো দেখো, কথায় কথা ঘুরিও না। তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও। তার মানে তুমি সত্যিই যাবে? আমার মাকে একটু দেখতেও ইচ্ছে করছে। তোমার যদি আমাকে এতই মিস হয় তাহলে তুমিও চলে এসো। অর্ণব রিয়ার হাতটা শক্ত করে ধরে, বলে, আমি কি করে আসবো সোনা, আমার তো কাজ। তাহলে ওই নিয়েই থাকো। অর্ণবেরও ভেতরে ভেতরে একটা রাগ। সে বলে, তাতে কি হয়েছে, তোমার বন্ধুকে ডেকে নিও। তোমার বাড়িতে তো আরো সুবিধা, ওপরের ঘরও নেই, একতলায় বাড়ি। কোথায় মীমাংসা হবে তার বদলে গাড়িতে আবার এক প্রস্ত অশান্তি। গাড়িটা দাঁড়িয়েছিল জ্যামের জন্য। অর্ণবের চিৎকারে আশেপাশের লোকজন রিয়াকে ভালো করে নিরীক্ষণ করে। অর্ণব স্পষ্ট বারবার বলছে, বেলেল্লাপানা ছুটিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, ডিভোর্স যদি চাও না, খোলপোষ তো নেবই না, বরং চুপ করো, লোকে দেখছে। দেখুক, আমার সংসারের খবর সালা অন্য লোকে এসে রাত্রেবেলা নারকেল গাছ বেয়ে বারান্দায় আমার বউয়ের সঙ্গে পিড়িত মারাবে, আর আমি। অর্ণবের রাগ রিয়া জানে, যখন ওঠে তখন দমন করা কতটা মুশকিল। টপ টপ করে রিয়ার চোখ দিয়ে জল পড়ে। বাপের বাড়ি পৌঁছে দিয়ে এক মুহূর্ত অর্ণব অপেক্ষা করে না, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। দাদুমণি বেরিয়ে এসেছে। উনি ভীষণ অসুস্থ, তবুও খবর শুনেই সকালে ফোনটা করে দিয়েছিলেন শ্বশুর মশাই। ফোন না করে বৌমাকে পাঠানোটা ওনার কাছে সৌজন্য প্রীতির মধ্যে পড়ে না। দিদি, কতদিন পর দেখলাম সোনা মুখটা, আমার ছোট বউ। দাদু বলে কেঁদে ফেলে মেয়েটা।
যেন এই মানুষটা আর আকাশ ছাড়া পৃথিবীতে ওর কেউ নেই। কি হয়েছে আমার বল? বর বকেছে, সোহাগ করেনি, ঘরে চলো। দাদু ঘরে নিয়ে আসে। মা কোথায় দাদু? তোর মা তো অসুস্থ রে, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে গেছে। মা কি আর সুস্থ হবে না? তুই তো আর ছেলে মানুষ নোস সোনা, এই অসুখে যে মানুষ বাঁচে না তুই তো জানিস। দাদুকে ধরে আবার কেঁদে ফেলে মেয়েটা। মায়ের ঘরে গিয়ে দেখে মায়ের নাকে অক্সিজেনের নল ঢোকানো। ইস, জাদরেল মা বিছানার সঙ্গে একেবারে সেঁটিয়ে গেছে। আর হয়তো বেশি দিন নেই, খুব জোর হলে 6 মাস। ভাবতে ভয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে। ঠিক সেই সময়, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। তুমি এখানে কি করে এলে? কেন? তুমি যেভাবে এলে সেভাবেই, গাড়ি করে। তুমি খবর পেলে কি করে? আমি জানতাম কালকে রাতে তোমার বরটা এমন চিৎকার করে উঠলো, আমি ঠিক জানতাম। কিন্তু আকাশ, এটা ঠিক হচ্ছে না। আমি তোমার সঙ্গে থাকি, আমার বর ভাবে। তুমি থাকো না আমার সঙ্গে? যখন তোমার বর তোমাকে ভালোবাসে না, তোমার সাথে গল্প করে না, তখন তুমি সারা রাত আমার সঙ্গে থাকো না? এই আমার মধ্যে তুমি মিশে থাকো না? প্লিজ আকাশ, এসব জোরে জোরে বলো না, বাড়ির লোক শুনে ফেলবে। শুনুক, কেউ না থাকলে আমি তোমার আছি তো, আমি তো বলছি আমি আছি তো তোমার কাছে। কি হয়েছে, কার সাথে কথা বলছিস? বললেন দাদু। শরবতের গ্লাস নিয়ে হাজির। দাও, ঢকঢক করে খেয়ে নেয় রিয়া। ও কিছু না, ওই আসলে মশা কামড়াচ্ছিল তাই। এখনকার মশার কামড় দিদি একদম ভালো না। তুই তোর ঘরে যা দেখি, আমি 2টো ভাত ডালের বন্দোবস্ত করি। কেন, কমলা মাসি নেই? আর কমলা কত দিকে সামলাবো? তোর মায়ের জমানো পুঁজি সব তো শেষ হয়ে গেল তারই চিকিৎসায়। আমারও তো তাই, নিজেই যা পারি। থাক দাদু, তুমি বসো, রান্নাঘরে বরং আমি যাচ্ছি। আর যাই হোক, বৃদ্ধ মানুষকে দিয়ে কাজ করানোর মতো মানসিকতা রিয়ার কোনোদিনই ছিল না। নিজের ঘরে এসে জামা কাপড় ছেড়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মায়ের ঘরে গিয়ে মায়ের মাথায় একটু হাত বুলিয়ে দেয়। শীর্ণ মা আজ আর ধমক দিয়ে কথা বলতে পারে না মেয়ের সঙ্গে। মেয়ের সাথে কাটানো প্রত্যেকটা সেকেন্ড যেন এখন ওনার কাছে অত্যন্ত মূল্যবান। যেই মানুষটা মৃত্যুর তারিখটা জানে, সেই মানুষটা বুঝতে পারে জীবনের মূল্য কতটা। মা, আজকে চিকেন স্যুপ করবো খনি? মায়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ে। কতদিন ধরে পেটে যে ঠিকঠাক খাবার পড়ে না, খাবে কি করে? লিভারটা পুরো শেষ হয়ে গেছে যে। দীর্ঘদিন ধরে বাবার কথা ভাবতে ভাবতে মদ আর অ্যালকোহলে ডুবে থাকতো মা। ব্যাস, সেরোসিস লিভার অ্যাটাক। গলা দিয়ে বুদবুদ করে রক্ত বেরোনো শুরু হলো হঠাৎ একদিন। তারপরে ডক্টর বললেন একেবারে শেষ স্টেজ, বাঁচানো অসম্ভব, বাড়িতেই রাখুন, যে কদিন বাঁচে। রিয়ার তখন সদ্য বিয়ে হয়েছে। গোটা বাড়িটা শোকে ফেটে পড়েছিল। অর্ণব তখন সঙ্গে ছিল না তা নয়, তবু অর্ণব যে কেন কথায় কথায় এত অপমান করে, নাকি বাবা নেই বলেই অপমান করার সুযোগ পায়। যেই মেয়ের বাবা সম্পত্তি আছে সেই মেয়ে বোধহয়, তার স্বামী বোধহয় ভয় পায় সেই মেয়েকে। রান্নাঘরে রান্না করতে গিয়ে রিয়া ঘেমে নেই একসা। কত কি নেই, নিজেই অর্ডার করে আনালো। অর্ণব হাত খরচের অনেক টাকা দেয় ওর কাছে, যদিও খোটাও দেয় তার সাথে। রান্না করতে করতে আচমকাই পেছন দিক থেকে পুরুষালী একটা স্পর্শে কেঁপে উঠল রিয়া। তুমি আমার কথা ভাবছিলে? কি করে বুঝলে? আমি তোমায় রন্ধ্রে রন্ধ্রে চিনি। কি রান্না করছো? চিকেন স্যুপ, মায়ের জন্য। মা খেতে পারবে? দেবো 2 চামচ যদি পারে। আর দাদুমণির জন্য একটু কষা। ওই বুড়ো হজম করতে পারবে? হেগে ছড়া দেবে না তো? তোমারই তো কাছাতে হবে। কি যে বলো না, মস্করায় তোমার জুড়ি মেলা ভার। হ্যাঁ গো, তোমায় ঘেমে নিয়ে দারুণ লাগছে দেখতে। ধ্যাট, হ্যাঁ, এই যে তোমার ফর্সা শরীরটা ঘেমে গিয়ে টপ টপ করে ঘাম পড়ছে, খাবো একটু? ছি, কি নোংরা সত্যি। কিসের নোংরা? বন্ধু না আমি, বন্ধুরা সব করতে পারে। তুমি এখন যাও দেখি। দিদি, রান্না হলো? হ্যাঁ। আশেপাশটা ভালো করে দেখে নেয় রিয়া। রান্নাঘরটা বাড়ির ভেতরে না, উঠোনের ওপরে। ঠিক আকাশ কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে। এই তো হয়ে গেছে, এবার স্নানটা সেরে আসি, তাহলেই হলো। স্নান করার জন্য বাথরুমে ঢুকে রিয়া অবাক। হে কি, তুমি টয়লেটের ভেতর ঢুকলে কি করে? হ্যাঁ, আমি সব জায়গায় থাকি। তোমায় না আজকে খুব সুন্দর লাগছে।
একটা চুমু দেবো? প্লিজ দেখো, এমন করো না, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? করো। আমি যদি একটুখানি জড়িয়ে ধরি তুমি ভয়ে। দেখো প্লিজ আকাশ, অর্ণব জানতে পারলে আমার সংসারটা শেষ হয়ে যাবে। সংসারের আছেই বা কি? একটা নচ্ছার ছেলে শুধু শুধু তোমাকে ইয়ে করে। না হয় তোমার সঙ্গে আমি একটুখানি আলাপ করতে গিয়েছিলাম রাত্রেবেলা, তোমার সঙ্গে তো বদমাইশি করতে যাইনি। তাহলেও তবুও দেখো দিদি হলো। হ্যাঁ হয়ে গেছে দাদু, যাও এখন যাও। দুপুরবেলা খেতে বসে দাদু রিয়াকে বলে, কার সাথে কথা বলছিলে? কিছু না কিছু না, তোমার বান্ধবী এসেছে। বান্ধবী? মাধুরী? হ্যাঁ, তারও তো বিয়ে হয়েছে, ছেলে আছে। আমার কাছে প্রায় দিন এসেই তোমার খোঁজ নিয়ে যায়। আমি বললাম বন্ধু এসেছে তাই। কোথায় সে? বিকালে আসবে। বিকালবেলা মাধুরী আসে। এতদিন পর বান্ধবীকে কাছে পেয়ে রিয়া খুব খুশি। মাধুরী বলে, কিরে আজকাল কেমন আছিস তুই? আর কেমন, অর্ণবের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে বলে মায়ের কাছে এসেছিলাম মনটা ঠিক করতে, কিন্তু এখানেও ও চলে এসেছে। মাধুরীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ও বলতে, তোকে বলেছিলাম না আকাশ আমার বন্ধু, সে একদিন স্কুলে তুই ধরে ফেললি আমাকে। দিনটা ছিল স্কুলের শিক্ষক দিবসের দিন। প্রত্যেকেই সেই দিন অন্যরকম শাড়ি পরে সেজে গুজে গিয়েছে। মাধুরী আর রিয়ার ডান্স পারফরমেন্স ছিল। নাচ করতে করতে মাধুরী বারবার লক্ষ্য করেছিল রিয়া হেসেই চলেছে তাকে দেখে। সামনে শিক্ষিকা শিক্ষক মহাশয়রা বসে রয়েছেন, আছে অসংখ্য ছাত্রীরা, কিন্তু এইরকম লজ্জাকর হাসি অন্তত তাদের জন্য নয়। মাধুরী নাচ করার পরে মঞ্চ থেকে নেমে জিজ্ঞেস করেছিল রিয়াকে, কাকে দিকে হাসছিস রে? রিয়া হাত উঁচু করে তেঁতুল তলার গাছের নিচে দাঁড় করানো কাউকে উদ্দেশ্য করে আঙুল নির্দেশ করেছিল। মাধুরী বলেছিল, কে? হয়তো আকাশ। তুই সত্যি বলছিস? আকাশ আসে? এখনো তো এসেছে, এই যে তুই বসে আছিস তোর পাশে। মাধুরীর মাথাটা ঘুরে যায়। আমি এখন বরং আসি, বুঝলি, আমার বাড়ি যেতে হবে, ছেলেটার জ্বর এসেছে তাই। ও বাবা, তাহলে তুই কেন এসছিস? বাবুসোনাকে নিয়ে আসতে পারতি। আকাশ একটু পৌঁছে দাও তো। না না, আরো পৌঁছে দিতে হবে না, আমি একাই পারবো। আকাশ তুমি বসো। বাইরে বেরিয়ে এসে চৌরাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়েই মাধুরী অর্ণবকে ফোন করে। হ্যাঁ অর্ণবদা, ভাগ্যিস আপনার সঙ্গে রেস্টুরেন্টে দেখা হয়েছিল, না হলে তো সবটা আমি আবিষ্কার করতেই পারতাম না। কি হয়েছে মাধুরী? যেটা সন্দেহ করেছি সেটা ঠিক। মানে? রিয়ার মধ্যে কল্পনা শক্তি প্রবণ। ওর একাকিত্ব ওকে একেবারে একা করে দিয়েছে। ছোটবেলায় বাবা মার ডিভোর্স, মায়ের ওর সঙ্গ না দেওয়া, সব কিছু ওর মস্তিষ্কের মধ্যে আকাশ বলে এক ব্যক্তির জন্ম দিয়েছে, যেই ব্যক্তি ওর খুব কাছের বন্ধু। শয়নে স্বপনে জাগরণে মনের কল্পনায় খোলা আকাশের দিকে তাকালেই ও আকাশ নামক একটা অবয়বকে নিজের সামনে দেখতে পায়। হ্যাঁ, সেইটাই আপনার সম্পর্কে চির ধরানোর কারণ। কিন্তু হ্যাঁ, ছোটবেলায় যখন ও আমাকে স্কুলে ব্যাপারটা বলেছিল, আমি তখন দাদুমণিকে এসে খবরটা সম্পূর্ণ খুলে বলি। দাদুমণি ওকে ডাক্তার দেখিয়েছিলেন। ডাক্তার বলেছিল এটা একটা মানসিক অসুখ, এটা যতদিন না ও চাইবে ততদিন ওর মন থেকে যাবে না। তারপরে আমি রিয়ার বাড়িতে রীতিমতো যাতায়াত শুরু করি। দীর্ঘদিন এভাবে চলতে চলতে ও সম্পূর্ণ সুস্থ হয়ে পড়ে। তারপর হঠাৎ করে একদিন ওর বাবার অ্যাক্সিডেন্ট। সেই সময়ও ওর কাছে আবার আকাশ ফিরে আসে, আবার ঠিক হয়ে যায়। তারপর তো কলেজ কমপ্লিট করে বিয়ে হয়ে গেল ওর। এরপরে ওর দিদার মৃত্যু আর ওর মায়ের ক্যান্সার। আবার ওর মধ্যে আকাশ ফিরে আসে। তারপরেও হয়তো আপনার ভালোবাসা আর সংসারের টানে ও সবটা ভুলে গিয়েছিল, কিন্তু সেই দিন আপনার মার্কেটে অবহেলা, আমিও তো ছিলাম সেখানে উপস্থিত, আপনি দেখেননি? তাই আমাকে সেই দিন খুব রূঢ় আচরণ করেছিলাম, খুব খারাপ আচরণ করেছিলেন অর্ণবদা সেই দিন আপনি। আমি চাইছিলাম আপনার সামনে গিয়ে আপনাকে বলি যে আপনি কিভাবে আপনার স্ত্রীকে সম্মান করবেন। আমি চেপে গিয়েছিলাম। আমি রিয়ালাইজ করতে পেরেছিলাম যে আপনারই অপমান আপনার সর্বনাশের কারণ না হয়। যেটা ভেবেছি অর্ণবদা সেটা ঠিক। পারলে রিয়াকে নিয়ে যান আর খুব ভালো ডক্টর দেখে ট্রিটমেন্ট করান।
না হলে আকাশের উপস্থিতি এতটাই মারাত্মক যে আপনাকেও কিন্তু ভুলিয়ে যেতে বাধ্য করবে রিয়াকে। কি বলছো? ঠিকই বলছি। রিয়া বাপের বাড়ি যাওয়ার দিনই সন্ধেবেলা মাধুরীর সঙ্গে অর্ণবের দেখা হয়েছিল রেস্টুরেন্টে। মাধুরী স্বামী পুত্রকে নিয়ে খেতে গিয়েছিল। আরে অর্ণবদা, আপনি একা? রিয়া। অর্ণব বলে, জানোই তো তোমার বান্ধবী কত জেদি। বিয়ের সময় তো তুমি আমায় বলেছিলে। হ্যাঁ, কিন্তু ও। তখন অর্ণব বলে, কদিন ধরে একটুখানি কথা কাটাকাটি অশান্তি চলছে, বাপের বাড়ি গেছে। তাছাড়া রিয়ার সঙ্গে তো তোমার মাঝে মধ্যে ফোনে কথা হয়। হ্যাঁ, হয়েছিল সেই মাস 6 আগে বোধ হয়। ওর মায়ের যখন ওটা ধরা পড়লো তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কি কোনো পুরনো প্রেমিক আছে? তোমার সঙ্গে দেখা হয়ে গেছে বলে ভালোই হলো, আমার কাছে তোমার নাম্বার নেই। প্রেমিক? কি যে বলেন অর্ণবদা, আমরা গার্লস স্কুলে পড়াশোনা করেছি, কলেজটাও গার্লস, কি করে থাকবে? তাছাড়া রিয়া খুব চুপচাপ মেয়ে, ছেলেপেলেদের খুব একটা পাত্তা দিত না। মানছেও দেখতে সুন্দরী, পড়াশোনায় ভালো, তবুও সব মেয়ের দ্বারা প্রেম হয় না অর্ণবদা। বলেও চুপ হয়ে গিয়েছিল মাধুরী। কেন বলুন তো, আপনি সন্দেহ করছেন? আর বলো না, আমার সঙ্গে মন কষাকষি করে আমার তখন সন্দেহ হচ্ছে ও পরকীয়া করছে। রেগুলার রাত্রেবেলা আমার কাছ থেকে উঠে যায়। ঝগড়া হলে এমনি স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য চলে, তাই বলে দরজা খুলে বাইরে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর সঙ্গে খিলখিল করে হাসবে, গল্প করবে? হ্যাঁ, শুধু কি তাই, ওকে জড়িয়ে অবধি ধরে। এগুলো কি বলছেন? মাধুরী অবাক হয়ে যায় কথা শুনে, বলে, হতেই পারে না রিয়া এমন। তবে একজন যদি আসে তবে আপনার লাইফটা শেষ। কে? আকাশ। আকাশ? তার মানে তুমি চেনো? চিনব কি করে অর্ণবদা, দেখবই বা কি করে? রিয়ার ছোটবেলার একাকিত্ব রিয়ার মানুষপটে আকাশ বলে একটি চরিত্রকে সৃষ্টি করেছে, ওর কল্পনা। হোয়াট? ফোনে মাধুরীর কাছ থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে অর্ণব রীতিমতো ভেঙে পড়ে। এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। গাড়ি নিয়ে যে যাবে, ছুটতে রিয়ার কাছে ক্ষমা চাইবে, সেই উপায়ও নেই। ফোন করে রিয়াকে, ফোনটা সুইচ অফ। দাদুমণিকে রাত্রেবেলা ফোন করে বিরক্ত করা মানে একটা অসুস্থ মানুষকে কষ্ট দেওয়া। আচ্ছা, রিয়া কেমন আছে, কি করছে? সেই দিন রাতে রিয়া জানলার সামনে দাঁড়িয়ে গান করছিল, হাজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, জানি নে জানি নে। হঠাৎ দরজায় টোকা। কে? আকাশ, তুমি এসেছো? দেখো না কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আকাশটা কত সুন্দর লাগছে। ঠিক তখনই রিয়াকে পেছন দিক থেকে আকাশ জড়িয়ে ধরে এবং ওর ঘাড়ে একটা চুম্বন করে। রিয়ার ঠান্ডা শীতল বাতাসের স্রোতে শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যায়। রিয়াও যেন অদৃশ্য কাউকে পেছন থেকে জড়িয়ে ধরে। আকাশ ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলে, আজ এই সুন্দর বর্ষার রাতে অর্ণবকে তুমি মিস করছো না? করি তো, কিন্তু ও তো আমার অনুভূতিগুলোর দাম দেয় না। আমি একটু বেহিসাবি বলে আমাকে বড্ড বেশি বকে। আচ্ছা বলো তো, ছোটবেলা থেকে বাবা মা আমাকে কেউই হিসাব করে চলতে শেখায়নি। দাদুমণি যা চাইতাম তাই এনে দিত, তবুও আমি কোনোদিন নিজে থেকে না টাকা খরচ করিনি, বিশ্বাস করো, প্রয়োজন ছাড়া। তবুও মা বকে, অর্ণব বকে। বাবা বলেছিল আমার প্রয়োজনটা মেটাবে, কিন্তু সৎ মা সেটাও করতে দিল না। আকাশ তখন রিয়াকে নিজের সামনের দিকে ঘোরায়, বলে, আমার দিকে তাকাও, খুব কষ্ট হচ্ছে? না, তুমি আছো না, আমার কিসের কষ্ট? আকাশকে জড়িয়ে ধরে রিয়া। একটা ভালোবাসার আবেশে মানুষটা ভেসে যাচ্ছে বিছানায়। দেখে মনে হচ্ছে সত্যি যেন দুটো প্রাণী একাকিত্বের শিকার হয়েছে, আজ মিলিত হচ্ছে সমস্ত ধারা ত্যাগ করে। পরের দিন অর্ণব ছুটতে আসে। দাদুমণি বারান্দায় চুপ করে বসে রয়েছে। অর্ণব রীতিমতো ঘেমে নেই একসা। বাড়ির পাশে বেশ কয়েকজন লোক উপস্থিত। মারা গেল নাকি? তাহলে কি মা, মানে শাশুড়ি মা? দাদু, দাদু। দাদুর চোখে জল। দাদু, কি হয়েছে দাদু? মায়ের কোনো সিরিয়াস? দাদু অর্ণবের হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলে, জীবনে এও দেখতে হলো দাদু ভাই, শেষ অবধি বুড়ো বয়সে
নাতনির মুখাগ্নিটাও। অর্ণব হাতটা ছিটকে 10 হাত দূরে সরে। মাটাও জানতে পারলো যে মেয়েটা মরে গেল। হ্যাঁ, এক রাতের মধ্যে হাতে নাড়ি কেটে। কি করেছিল আমার নাতনিটা যে তুমি এত বড় শাস্তি দিলে দাদু ভাই? ও তো আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল। আমার বংশ শেষ হয়ে গেল বলে আকাশের দিকে তাকিয়ে খুব জোরে কাঁদতে শুরু করলেন দাদু ভাই। অর্ণব দীর্ঘ নিঃশ্বাস ফেলল, চোখ থেকে তার টপ টপ করে জল। সেও আকাশের দিকে তাকিয়ে রয়েছে। সত্যি নীল আকাশ, পুঞ্জীভূত মেঘ, যার কোনো কুল কিনারা নেই। কেন মানুষ ঝগড়া করে, অশান্তি করে? একটা সময় তো ধরিত্রীর বুকে সকলকে মিশে যেতে হবে। এই আকাশই হবে তখন আসল শয্যা, স্বপ্ন শয্যা। ঘাড়ে করে 4 জন নিয়ে বেরিয়েছে রিয়ার দেহটাকে। রিয়ার কাটা হাত, বডি পোস্টমর্টম করা হয়নি। এ তো আত্মহত্যা বোঝাই যাচ্ছে। পুলিশ এসেছিলেন, কিছু বার্তালাপ করেছেন। শোক পরিবারে আর কিভাবে পুলিশ সান্ত্বনা দেবে? অর্ণব চুপ করে বসে। শ্বশুর শাশুড়ি মাধুরী পর্যন্ত কান্নাকাটি করছে, বারবার বলছে, কেন অর্ণবদা, কেন? একটু নিজের স্ত্রীকে বোঝা যেত না? কেন আমার বান্ধবীটাকে নিয়ে নিলেন বলুন, বলুন। অর্ণব বলে, এর জন্য আকাশ দায়ী। অর্ণবও যেন এখন আকাশকে দেখতে পাচ্ছে। আকাশ, যার মাথার চুলগুলো মেঘের মতো পুঞ্জীভূত, তবে সাদা নয়, ঘন কালো, টানা টানা চক্ষু, ফর্সা গড়ন, দাঁত বের করে সে বলছে, আমি কখনো কারোর সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করি না। আমি আমার মধ্যে মানুষকে শান্তির আশ্রয় দিই। এই যে রিয়া, রিয়া তো এখন আমার কাছে চলে এসেছে। দেখো দেখো দেখো, যখন আমি ওকে আমার বুকের ভালোবাসার স্পর্শে ওর হাত দিয়েই ব্লেডটা ধরিয়ে বললাম, এটা কেটে ফেলো, তোমার সমস্ত যন্ত্রণা থেকে তুমি আরাম পাবে, আমার কথায় হেসে ফেললো মেয়েটা। ছেলে মানুষ তো, তাই। অর্ণব বলে, তাহলে এবার আমাকেও না হয়। রিয়ার দেহটাকে নিয়ে একদল চলে গিয়েছে দাহ করতে। মাধুরীও চলে গিয়েছে তার বাড়ি কাঁদতে কাঁদতে বরের সাথে। দাদুমণি আর মা ভেতরে মৃত্যুর দিন গুনছে। আর অর্ণব আকাশকে গাড়ির সিটের পাশে বসিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে। কোথায় সেই আকাশ আর সমুদ্র মাটি এক জায়গায় মিশেছে, সেইখানে নাকি রিয়া আছে ওর জন্য। রিয়ার জন্য পাগল প্রায় জলজ্যান্ত মানুষটা ছিটকে চলে গেল রাস্তার মধ্য দিয়ে, এবং গাড়িটা সমাত করে গিয়ে ঝাঁপ দিল অতল সমুদ্রের তলে, যেখানে আকাশের নীলকে উপলব্ধি করা যায়। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।